আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। লোয়ার ব্যাক স্ট্রেন এটা একটা কমন সমস্যা, বিশেষ করে লিওনেল মেসি যখন বিশ্বকাপের মঞ্চে খেলেন কখনো কখনো তিনি লোয়ার ব্যাকে দেখা যায় যে মাসাজ করার চেষ্টা করেন, সেটা অনেক সময় একটা আশঙ্কার কাজ করে। কিংবা বিশ্বকাপের আগে যখন তিনি খেলছেন তার ক্লাবের দলের হয়ে, এর আগেও বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্লেয়ারদেরকে দেখেছি লোয়ার ব্যাক স্ট্রেইনের সমস্যায় পড়তে। ইভেন নেইমারের একটা ইনজুরি হয়েছিল, সেটাও কিন্তু লোয়ার ব্যাকে, যেটাকে আমরা বলি যে ব্রাজিলকে সত্যি কথা বলতে প্রায় 20 বছরের মতো পিছিয়ে দিয়েছে ওই একটা ইনজুরির জায়গাতে। আমরা জানি যে আমাদের মেরুদণ্ডের কিন্তু অনেকগুলো কষে ঢোকার জায়গা আছে। এই সব কিছু নিয়ে কথা বলতে চাই। আপনিও সত্যিকারের অর্থে যখন দৈনন্দিন জীবনে ডেস্ক জব করছেন সেই সময় লোয়ার ব্যাক স্ট্রেইনে পড়তে পারেন, সেখান থেকে উত্তরণের উপায়টা কোথায় আছে, সকল বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য দুজন অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আমন্ত্রণ আপনাকে। সবাইকে শুভেচ্ছা। এবং সেই সঙ্গে আছেন মোহাম্মদ আতিকুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট কনসালটেন্ট, মেডিক সিগনেচার ক্লিনিক। আমন্ত্রণ আপনাকেও। শুভেচ্ছা আপনাকে। স্যার, লোয়ার ব্যাক স্ট্রেন নিয়ে কথা হয়। আমরা ধরে নিচ্ছি যে লিওনেল মেসি তিনি ফাউলের শিকার হয়ে লোয়ার ব্যাক স্ট্রেনে সমস্যায় পড়ছেন, বা নেইমার সেই সমস্যাটায় পড়ছেন। কিন্তু এখন দেখা যায় অনেক সাধারণ মানুষ 30 বছরের আগেই লোয়ার ব্যাক স্ট্রেন নিয়ে ভোগেন। এটা আসলে মূলত কেন হয়, প্রবলেমটা আসলে কি? লোয়ার ব্যাক পেন এত বড় একটা সাবজেক্ট যে আসলে এক কথায় বলা ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে কেন, প্রথমে হচ্ছে যে আমাকে খুঁজে বের করতে হবে যে পেইনটা কার এবং কেন হয়েছে। হিস্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি। যে প্রথমে আমরা দেখি যে বয়স, কে কমপ্লেন করতেছে। একজন প্লেয়ার কমপ্লেন করলে আমি কোন দিকে চিন্তা করব? একজন 70 বছরের লোক যদি এসে বলে আমার কোমর ব্যথা, তাহলে আমি সেটা চিন্তা করব। একজন 12 বছরের ছেলে যদি বলে আমাকে কোমরে ব্যথা, আমি সেদিকে চিন্তা করতে হবে। এই এজের যে ক্যালেন্ডারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হলো একটা, যে আমার কাছে রোগী আসে, আমি চিন্তা করি যে প্রথমেই শুনি যে আপনি বয়সটা দেখি। আরেকটা হলো যে এখানে যে ব্যথার যে অরিজিন, অনেকগুলো স্ট্রাকচার এবং অনেকগুলো ডিপার্টমেন্ট। যেমন একটা ট্রমা, এটা হলো সবচেয়ে কমনেস্ট ট্রমা। তারপরে আসবে আপনার নিউপ্লাজমা, দেখা গেলো যে তার সবে আছে, আবার ক্যান্সার হয়ে আছে। তারপরে ইনফেক্টিভ, তারপরে এরকম অনেকগুলো কারণে এটা ব্যথা আসতেছে। এখন আমার এই জন্য খুঁজে বের করতে কোনটা এবং ডায়াগনোসিস করতে হবে সেই অনুযায়ী। আর ইনভেস্টিগেশন ওই অনুযায়ী আমাকে করে বের করতে হয় প্রথমে যে তার ব্যথার কারণটা কি। দেখা গেছে যে আসলে আমাদের বইতেই লেখা যে পৃথিবীর 80% মানুষ, কোনো মানুষ যে লো ব্যাক পেনে ভোগে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অর্থাৎ তার কারণ এক একজনের একটা। তো সেই জন্য তো এখন এখানে হয়তো প্লেয়ারদের যে ব্যাপারটা সেটা ঘটে হলো মেইনলি হলো ট্রমা। এখন এই ট্রমাটা কিন্তু দুইভাবে হতে পারে। একটা ডিরেক্ট, যেমন নেইমারে যেটা হয়েছিল ডিরেক্ট কিক। ডিরেক্ট কিক হলে এক ধরনের ব্যথা হবে এবং সে সাফার করবে। আর একটা হলো ইনডিরেক্ট। ইনডিরেক্ট হলো যে সে এই যে র্যাপিড অ্যাক্সিলারেশন, ডিঅ্যাক্সিলারেশন, জাম্প, কিক, দৌড়, সাডেন স্টপিং, এগুলোতে ব্যাকে অনেক থিক মাসেল আছে আমাদের, অনেক বড় বড় মাসেল। মেইনলি এই প্লেয়ারদের হয় মাসেল স্ট্রেইন হয়, অথবা ভার্টিব্রাগুলোতে ওখানেও ইনজুরি হয়। কিন্তু যদি ডেঞ্জার হবে কোন সময়, যদি ওই ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক যেগুলো থাকে ওইটা যদি সরে যায়, অথবা ওই ডিস্ক যে যদি কোথাও নার্ভকে কম্প্রেস করে, তখন খুবই। স্যার, এইটা আমি আসলে বুঝবো কিভাবে আমার ব্যথার ধরন ধরে, আসলে কোনটা আমার ডিস্ক কোলাপস করেছে, কোনটা আসলে আমার সেই জায়গাটায় মাসল পেইন হচ্ছে? এটা আমরা হিস্ট্রিতে প্রথমে একটা খুব ধারণা করে ফেলি। আমি প্রত্যেক রোগীকে জিজ্ঞেস করি আপনার ব্যথা কি পায়ের দিকে যায়? খুব কমন কোশ্চেন। এটা নিয়ে আমরা প্রথমে বুঝে ফেলি। কারণ হলো ওইখানে যে অ্যারেঞ্জমেন্ট ব্যাকের, নার্ভগুলো থাকে স্পাইনাল কর্ড ভিতরে এবং রুট থাকে পাশ দিয়ে। যদি ডিস্ক প্রোল্যাপস হয়ে ওই নার্ভকে চাপ দেয়, কম্প্রেস করে, ওখানে জায়গা খুব ছোট, তাহলে তো পেইন রেডিয়েট করবে। যখনই এই রেডিয়েট করবে, যদি আমি জিজ্ঞেস করি আপনার কি পায়ে সমস্যা লাগে, পা ভারী লাগে, পা শিরশির করে, যদি বলে হ্যাঁ স্যার আমার ডাইন পা, তখন আমার ধারণা করতে হবে যে এটা রুট কম্প্রেশন হচ্ছে। তখন আমার ওই লাইনে শুধু এক্সরে করলে তখন আর হবে না। এক্সরেতে শুধু হাড়গুলো দেখা যায়,
যে তার ওরিয়েন্টেশন, তার সাইজ ঠিক মতো আছে কিনা, দুটার স্পেস ঠিক আছে কিনা। কিন্তু এই রেডিয়েশন দেখতে গেলে আপনাকে এমআরআই করতে হবে। এমআরআইটা করতে হবে। আতিক ভাই, এই জায়গা থেকে আপনার কাছে যদি আসে, কেউ যদি ইমিডিয়েটলি এরকম কোনো প্রবলেমে পড়ে, বিশেষ করে যেটা দেখা যায় যে কম্পিউটারে বসে কাজ করছে অফিসে, এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা ইমিডিয়েট একটা পেইনে পড়লো, তখন তার ইমিডিয়েট পেইন ম্যানেজমেন্টটা কি হতে পারে? আসলে হয়তো বা তার হসপিটালে যাওয়ার মতো সুযোগ নেই, বাট সে তখন কি করতে পারে? এখন সেই ক্ষেত্রে ওই পেইনটা রিমেডি করার জন্য তার অফিস যে এনভায়রনমেন্টটা আছে সেটা হয়তো আমরা তার থেকে একটা গাইডলাইন নিতে পারি যে আপনি কি ধরনের লাইফস্টাইল লিড করেন। জি, হোমেও হতে পারে অথবা অফিসেও হতে পারে। সেক্ষেত্রে চেয়ার টেবিলগুলো কারেকশন করে দিতে হয়। দেখা গেল অনেক পেশেন্ট আছে যারা কিনা লং টাইম ল্যাপটপ অথবা ডেস্কটপের ওয়ার্ক করে। তো এখন সেক্ষেত্রে আলটিমেটলি ওই আর্গোনমিক কারেকশনগুলো অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি অফিসের ফাঁকে ফাঁকে করার মতো কিছু বেসিক এক্সারসাইজ বা স্ট্রেচিংগুলো রয়েছে, যেগুলো আপনি করলে এই পেনগুলো ইমিডিয়েটলি কমা পসিবল, যেগুলো কিনা মেকানিক্যাল পেন। জি, বাট প্যাথোলজিক্যাল যে পেনগুলো আছে, আন্ডারলাইং যদি কোনো কজ থাকে, এটা হতে পারে হাড়ের ক্ষয়, অথবা এমন হতে পারে দীর্ঘদিনের ওয়ার্ক করতে করতে ডিপার টিস্যু লেভেলগুলোতে মাসেলের ইনজুরি আছে। তো সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ নিয়েই ওটা ট্রিটমেন্টটা করাতে হবে। বা প্রাথমিক পর্যায়ে যদি এটা মেকানিক্যাল পেইন থাকে, যে অফিস এনভায়রনমেন্টের কারণেই পেইনটা হচ্ছে, সেক্ষেত্রে বেসিক কিছু এক্সারসাইজ করলে এই পেইনটা রিমেডি হওয়া পসিবল। অর্থাৎ এই জায়গাটা বেসিক কিছু এক্সারসাইজ করলেই হয়তো বা রেমেডি হওয়া সম্ভব। স্যার, এইখানে অনেকে একটা কথা বলে যে এরকম কোমরে ব্যথা যখন থাকে, এক একজনের এক এক রকমের মতভেদ থাকে যে শক্ত বিছানায় ঘুমানো উচিত, কেউ বলে নরম বিছানায় ঘুমানো উচিত। এইটার ক্ষেত্রে আসলে তারা ডেইলি লাইফস্টাইলে কি ম্যানেজ করবে? এটা আসলে একটা ভুল ধারণা আছে। শক্ততেও না, নরমতেও না, কোনোটাই হবে না। শক্ততে হইলেও ব্যথা হবে, জি, নরম হইলেও ব্যথা হবে। জি, পোস্টারটা ভেরি ইম্পর্টেন্ট। ইউ মাস্ট লাই লাইক দিস, নট টু বেন্ড। যদি নরম হয়ে এরকম যেটা বেন্ড হয়ে যায়, তাহলে মাসেল স্ট্রেন হবে। আবার বেশি শক্ত ফ্লোরে শুয়ে থাকলেও আরও বেশি ব্যথা হবে। অতএব এইটা কোনো করা যাবে না। জাস্ট নর্মাল আমরা যে বেডে শুয়ে একটা ম্যাট্রেস উপরে টপার থাকে, এটাই হলো সবচেয়ে ভালো। স্যার, বাজারে হচ্ছে অর্থোপেডিক বেড নামে অনেক বেড বিক্রি হয় স্যার। এর মানুষ তো এই জায়গায় কনফিউজড হয়ে যায় যে আসলে তাহলে সেটা কি করবে। এটার কারণটা শুধু নর্মাল ছোটোখাটো ব্যথাতে ওইটার কোনো দরকার নেই, কিন্তু ওইটা দরকার হয় কাদের? যারা প্রলং আর অনেক দিন শুয়ে থাকতে হবে, নড়তে পারে না, যেমন ভেঙে গেছে অথবা তার ওই নার্ভে পায়ে জোর কমে গেছে, তাকে অর্থোপেডিক বেডগুলো দিলে হয় কি, ওইগুলো নিয়ে হচ্ছে একটু ইয়ার থাকে এবং সেই ইয়ারটা চেঞ্জ হয় এবং ওখানে একটু ম্যাসেজিংয়ের মতো একটা অ্যাকশান হয়, এক জায়গায় প্রেশারটা পড়ে না, এইগুলো ইউজ করা হয়। কিন্তু নর্মাল মানুষের জন্য ওই অর্থোপেডিক বেড ইউজ করার খুব বেশি দরকার নেই। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে এসে এই ব্যাপারটা কন্টিনিউ করতে চাই। দর্শক, ঠিক এই পর্যায়ে ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের আয়োজনটা দেখছেন। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরছি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিক। মেডিক সিগনেচার ক্লিনিক ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। আপনি যে কোনো ধরনের ফিজিওথেরাপিক যে প্রবলেমগুলো আছে, সেটা কিন্তু ওইখানকার অধিবাসী যারা আছেন অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে যেতে পারেন। আতিক ভাই, আমার এই জায়গাটা একটা খুব কমন প্রশ্ন, আসলে অনেকে আমাকে এই অনুষ্ঠানে আসার আগে এই প্রশ্নটা আপনাকে করার জন্য বলে দিয়েছে, সেটা হচ্ছে যারা ডেস্ক জব করে, ম্যাক্সিমাম কর্পোরেট 8-10 ঘন্টা দেখা যায় বসে থাকতেই হয়, হয়তো বা একটা লাঞ্চ ব্রেক পায় বা টি ব্রেক পায়, এরকম তাদের আসলে বসার পোশ্চারটা কেমন হওয়া উচিত, এইটা নিয়ে অনেকে একটা কনফিউশনে থাকে। এখন সবসময় তো আবার এক রিজিড ওয়েতেও বসে থাকতে পারে না। এই জায়গাটায় আসলে কোনো ল কি তারা মেনটেন করবে বা কোনো নিয়ম কি আছে? এখন আমরা ম্যাক্সিমাম যারা কর্পোরেট ওয়ার্ক করে, জি, এদের আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টটা সেভাবে মেনটেন করে না। বড় বড় কিছু কর্পোরেট হাউসগুলো যেগুলো আছে, তারা এই আর্গোনমিক যে ডিজাইনগুলো আছে, সেগুলো অ্যাকর্ডিং টু হেলথের সাথে মেনটেন করে। কারণ আমাদের যেই স্পাইনটা আছে, মেরুদণ্ডটা, এটার কিন্তু নির্দিষ্ট একটা পোস্টার আছে। এটার এক একটা জোনে এক এক রকমের কার্ভ। তো এখন এই কার্ভটা মেনটেন হবে তখনই যদি পারফেক্টলি ওই চেয়ারটা বা ওই টেবিলটা অ্যালাইন থাকে। তখন সেই ক্ষেত্রে দেখা গেছে আমি এখন যে জায়গাটায় বসে আছি, এখন এই পোস্টারটা কিন্তু অনেকটা পারফেক্ট, বিকজ এখানে আমার মোস্ট অফ দ্য জয়েন্ট, যদি হিপ বলেন, নি বলেন, অ্যাঙ্কেল বলেন, সবগুলো জয়েন্ট কিন্তু 90 ডিগ্রি মেনটেন হচ্ছে। সো এখন এই জায়গায় যদি আমার সামনে একটা টেবিল থাকে, সো ওই টেবিলটা কিন্তু একটা পারফেক্ট হাইটেই থাকবে এবং সেই টেবিলের উপরে যখন আমি কাজ করব,
তো ওরা কাজ করতে গেলে আবার ঝুঁকে কোনো প্রেশার পড়তেছে কিনা সেই জায়গায়ও কিন্তু অ্যাঙ্গুলেশনটা মেনটেন করতে হবে। অবশ্যই এই অ্যাঙ্গুলেশনটা মেজারমেন্ট হবে অ্যাকর্ডিং টু হাইট। আর যারা বাইক চালায়, দীর্ঘ সময় ধরে বাইক চালাচ্ছে অথবা হাইওয়েতে বাইক চালাচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে আসছে, তারা কি করবে তাহলে? এখন এই ক্ষেত্রে ধরেন আমরা বিশেষ করে জি। কমনলি এই পেশেন্টগুলো এখন বেশি পাই, যে যারা বাইকার্স আছে এদের লং টাইম চালাইতে চালাইতে পোস্টারটা চেঞ্জ হয়ে যায়, দেখা যায় কার্ভটা লর্ডোসিস হয়ে যায়, স্ট্রেট হয়ে যায় লাম্বার। কারণ হচ্ছে ম্যাক্সিমামলি আমরা এখন কমনলি শৌখিন বশত স্পোর্টস বাইকটাকে জেনারেল বাইক হিসেবে ইউজ করতেছি। জি। বাট স্পোর্টস বাইক চালাতে হলে যে ধরনের কোরের স্ট্রেংথ লাগে অথবা লোয়ার ব্যাক মাসেলগুলোর সেই লেভেলের স্ট্রেংথ লাগে, তখনই কিন্তু ওই কার্ভেচারে প্রেশারটা আসে না বা কার্ভটা চেঞ্জ হয় না। তো সেই ক্ষেত্রে তাদেরকে ওই যে বলতেছি যে বেসিক একটা ডিউরেশন পর পর হয়তো বাইক ইন্টারভালস যখন থাকবে তখন স্ট্রেচিংসগুলো একটু করে নিতে পারে, তাও মন্দের একটু ভালো হবে। কিন্তু আলটিমেটলি স্পোর্টস বাইক গুলো তো আসলে এইভাবেই চালাতে হয়, মানে তখন পোস্টারটা একটা উল্টা দিকে কার্ভেচারটা চেঞ্জ হয়ে যায়, জি। তখন এটা লাম্বারটা স্ট্রেট হয়ে যায়। So কিন্তু এটার আসলে একটা স্পোর্টস বাইকটা ইন্টারভাল not খুব healthy। প্রয়োজন সেই জায়গাটা। আমরা একটু ট্রিটমেন্ট প্রসিডিউরটা দেখতে চাই, আমাদের কাছে ডায়াগ্রাম আছে, আমি একটু ডায়াগ্রাম দেখবো, দেন স্যারের কাছে আসবো। স্যার, আপনারা যখন ট্রিটমেন্ট করেন আসলে কোন কোন বিষয়ের উপর বেস করে ট্রিটমেন্ট করেন? আমরা একটু ডায়াগ্রাম দেখি আসলে সেই জায়গাটায় কেমন আছে আমাদের যে লোয়ার ব্যাক পজিশন বলছি। ট্রিটমেন্ট নির্ভর করছে যে আসলে তার ব্যথা কেন। জি। ঠিক এই যে ডায়াগ্রামটা ডান দিকে যেটা দেখাচ্ছে মাসেল, থিক মাসেল, একটা রেড যেগুলো। জি। তো যখন আমি মনে করি মানে আমি সব হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করি যে দিস পেইন ইজ ডিউ টু দিস মাসেল, তখন আমার এক ধরনের ট্রিটমেন্ট জাস্ট কনজারভেটিভ বলি। তাকে আমি একটা পেইন কিলার দেবো একটা ডিউরেশনে, তারপরে তাকে একটা ফিজিওথেরাপি যেটা বললাম যে বিভিন্ন ধরনের আছে, সেটাতে যেহেতু একটা ইনফ্লামেশন হয় সেটা কমানোর চেষ্টা, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, রেস্ট, এতে দেখা গেল যে ওটা হয়তো ভালো হয়ে যাবে। জি। কিন্তু এরপরে যদি এই যে ডিস্ক যেগুলো আছে, যদি ডিস্ক সরে যায় এবং ওই নার্ভটাকে যদি চাপ দেয়, কম্প্রেশন দেয়, তখন এটা বায়োমেকানিক্স, তখন আর এইটা হবে না। তখন টিল ওই প্রেশারটা আমি রিলিভ না করতে পারবো, তারপরে আর ব্যথা হবে না। এই জন্য যখন ফ্র্যাকচার হয়ে যায়, যে ধরেন এমন মানে ট্রমা হলো, ফ্র্যাকচার সাথে ডিস্ক প্রোল্যাপস সাথে স্পাইনাল কর্ড কম্প্রেশন, তখন অপারেশনে যেতে হবে। আর অপারেশন আমরা যেটা করি, এটা জাস্ট পিছন দিয়ে যে জাস্ট যে ডিস্কটা যে নার্ভটা চাপ দেয়, এটা আমি যদি রিলিজ করে দেই, তাহলে রিলিজ হয়ে গেলে তার ব্যথা কমে যায়। তো এই জন্য ট্রিটমেন্ট নির্ভর করতেছে কিসের কী হয়েছে তার। এটা কমনেস্ট সবচেয়ে বেশি পাওয়া যায় এই যে ডিস্ক প্রোল্যাপস মেইনলি। তো ডিস্ক প্রোল্যাপসের কাজ ওই প্রথম দিকে আমরা কনজারভেটিভ দেই, যে একটা পেইন কিলার, তারপরে এই যে থেরাপি আর চলাফেরা এগুলো সাবধানে করি, অত একটা বেল্ট পরাই। এতে যখন হয় না, যখন দেখা যায় যে ওই চাপ যদি থেকে যায়, তাহলে কিন্তু তার পরবর্তীতে পা দুর্বল হয়ে যাবে, পা ওয়েস্টিং হয়ে যায়, পা শুকায় যায়, জোর কমে যায়, তখন আপনি মাস্ট গো ফর অপারেশন। অপারেশনের রেজাল্ট খুব ভালো। আজকাল আমাদের দেশে সবাই একটা আছে যে না, কোমরে অপারেশন করলে প্যারালাইসিস হবে, এইটা এখন আর সেই ট্রেন্ড নেই। আমরা ইনশাল্লাহ আমি অনেক করে ফেলছি, অতএব ওইটা ভয় পেয়ে কোনো লাভ নেই। ভয় পেয়ে না করলে আরও সমস্যা, যে না করলে কিন্তু ওই নার্ভটা একসময় ফাংশন লস হয়ে যাবে, তখন আর করলেও হবে না। আমরা একটু নেইমারের একটা ছবি আছে যেখানে আসলে ওই লোয়ার ব্যাকেই তিনি ব্যথা পেয়েছিলেন, সেই জায়গাটা একটু দেখতে চাই। ডেফিনেটলি সেটা তো তার অনেক মেজর একটা ইনজুরির জায়গা ছিল, এবং সেই অনুযায়ী স্যার এই ধরনের ঘটনার পর তো আসলে কামব্যাক, মানে সার্জারিটা তো অনেক ক্রিটিক্যাল সার্জারি করতে হয়েছে। সো এই ক্রিটিক্যাল সার্জারির পরেও তারপরে নেইমার কিন্তু আরও 10 বছর 12 বছর ধরে ফুটবল একদম টপ লেভেলে খেলছে। এইটা কি স্যার কোনো মেডিকেল মিরাকেল, নাকি এটা দিস ইজ কমন বেসিক মেডিকেল সায়েন্স? না, কমন। এটা হয়েছে কি, তার যদিও আঘাতটা প্রচণ্ড আঘাত ছিল, তার কিকটা, কিন্তু ওর ভাগ্য ভালো যে ওই মেকানিক্যাল কোনো কিছু হয় নাই, মানে ফ্র্যাকচার, লাম্বার ভার্টিব্রা ফ্র্যাকচার হয় নাই, ডিস্ক প্রোল্যাপস হয় নাই, নার্ভে চাপ লাগে নাই। এটা সিম্পলি ব্যাক মাসেলে প্রচণ্ডভাবে মাসেল স্ট্রেন হয়েছে। এই জন্য তাকে ওই যে রেস্ট রাখছে একটা লং ডিউরেশন, অ্যাটলিস্ট 3 to 4 উইকস অথবা 3 মাস ডিস্ক রেস্টে রেখে, পেইন কিলার তো দেওয়াই হয়েছে, সাথে এই যে ফিজিওথেরাপিগুলো গ্র্যাজুয়াল, তারা যে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করায়, এইগুলো করে করে, কিন্তু তার যদি কোনো অর্গানিক কোনো সমস্যা হয়ে যেত, তাহলে এত সহজে সে ফিরে আসতে পারতো না। এই জন্য তার ভাগ্য ভালো যে তাকে ওই ভিতরে কোনো মেকানিক্যাল কোনো ব্লক হয় নাই, সেই জন্য সে কাম আউট করছে।
এটা হতেই পারে, তার মানে তার সব ইনজিওটা ছিল মাসেলে। ওকে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে সত্যি কথা বলতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং মেডিক্স ক্লিনিক কিভাবে সাপোর্ট দিতে পারে, কারো যদি আসলে নেইমারের মতো এরকম কোনো প্রবলেমে কোনো প্লেয়ার পড়ে যায়, সেক্ষেত্রেও মেডিক্সের তরফ থেকে বা মেডিক্স সিগনেচার ক্লিনিক কেমন সাপোর্ট দিতে পারে সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, তারপর ফিরে এসে বলছি। দর্শক, ডক্টরস টাক আউট প্রেজেন্টেড বাই মেডিক্স সিগনেচার ক্লিনিক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন। আবার আমন্ত্রণ ডক্টরস টাক আউট প্রেজেন্টেড বাই মেডিক্স সিগনেচার ক্লিনিকের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম লোয়ার ব্যাক স্ট্রেইন নিয়ে এবং সেখানেও কতটুকু পর্যন্ত গেলে একদম ক্রিটিক্যাল সার্জারি পর্যন্ত যেতে হয়, মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টটা কোন পর্যায়ে আছে, সব কিছু নিয়ে কথা বলছিলাম। স্যার, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালকে নিয়ে যদি আমি জিজ্ঞেস করি যে এই টাইপের প্রবলেম যাদের হয়, সেটা ওয়েদার ইট ক্যান বি অ্যাথলেট, সাধারণ মানুষ হতে পারে, আপনি বলছিলেন যে বয়সের তারতম্য ভেদে ট্রিটমেন্ট প্রসিডিওরটাও হয়, একদম ক্রিটিক্যাল স্টেজের ট্রিটমেন্টগুলো কি আসলে আমাদের দেশে করা সম্ভব কিনা বা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে করা সম্ভব কিনা? হ্যাঁ, ইট ইজ পসিবল, একেবারেই পসিবল। কারণ আমি যেগুলো করা হয় জি, যে 80% ক্ষেত্রে বললাম ডিস্ক প্রোল্যাপস নিয়ে আসে এবং এটা খুব বড় অপারেশন না আজকাল, জাস্ট পিছন দিয়ে খুব বেশি বড় একটা ইনসিশনও দিতে হয় না, যে দেখে একেবারে আমাদের দেশে যদিও আর একটু ডেভেলপ যেগুলো যেমন রোবোটিক আর মাইক্রোস্কোপিক, এগুলো এখনও ডেভেলপ করে হয় না, আরও ভালো এন্ডোস্কোপিক, মানে একটা দিক যদি সরে যায় এন্ডোস্কোপি করে খালি ডিস্কটা সরাই নিয়ে আসা যায়। বাট আমাদের দেশে এখনও এটা না, আমরা এখনও ওপেন করি। বাট ওপেন করার একটা সুবিধাও আছে, আমরা একবার চোখে দেখে করি, তো এই জন্য ওই অপারেশনও সম্ভব। এবং যখন বেশিরভাগ যারা যেমন ট্রমা, হয়তো গাছের থেকে পড়ে গেল পুরা পা প্যারালাইসিস, তখন আমরা যেটা ফিক্সেশন বলি, তখন আমরা শুধু মানে ডিকম্প্রেস করি না, আমরা আমাদের স্ক্রু আছে, রড আছে, ওটা আটকাই দিয়ে তখন ডিকম্প্রেস করি। দ্যাট ইজ অলসো পসিবল। যে কোনো এখন যেমন বয়সীদের যেটা হয়, বয়সের ভেদে সবচেয়ে বেশি হয় প্রোল্যাপস। তো এগুলো তো মেকানিক্যাল ব্যাপার, শুধু করে দিলে এটার রেজাল্ট অনেক ভালো। কিন্তু আমিও সবসময় রোগীদের একটা কথাই বলি, দেখেন এই অপারেশন আপনার করতে হবে, কারণ হলো যখন ডেফিনিট কজ আপনার আছে, আপনি যদি এটা রিমুভ না করেন, যত কিছুই করেন হবে না, যতই আপনি ওষুধ খান, হোমিওপ্যাথ করেন আর কবিরাজি করেন হবে না। আপনাকে এটা মেকানিক্যাল ব্যাপার, এটা জ্বর না যে একটা ওষুধ খেলাম বা ভাইরাসটা মরে গেলাম, এই কথাই সবাইকে বলি। অর্থাৎ আপনাকে দুইটা কারণে করতে হবে, একটা হলো আপনার যে কষ্টটা হচ্ছে, আপনি হাঁটতে পারতেছেন না, পা ভারী আসতেছে, এটা উন্নতি হবে। আরেকটার ফার্দার ড্যামেজ হবে না, নাহলে আপনি কিছুদিন পর দেখবেন আপনি হাঁটতেই পারবেন না। এখন আসলে আমাদের দেশে এই অপারেশনগুলো পসিবল, তবে ওই যে একেবারে উন্নত যে অপারেশনগুলো এখনও খুব কম, কেবল শুরু হয়েছে। আমরা এখনও বেশিরভাগ ক্ষেত্রে ওপেন করে করি এবং রেজাল্ট আমি সবাইকে বলি যে এটা নিয়ে কোনো ভয় পেয়ে ওই কারো কথা শুনে বসে থেকে কোনো লাভ নেই, তাহলে ক্ষতি হয়ে যাবে। আতিক ভাই, ফিজিওথেরাপির বিষয়গুলো বা এই সমস্ত কেসের ক্ষেত্রে রিহ্যাবের বিষয়গুলো কিন্তু খুব সফিস্টিকেটেড একটা ব্যাপার এবং অনেকেই জায়গাটা একটু আশঙ্কায় ভোগে যে আসলে ফিজিওথেরাপি নিতে যাব, রাইট জায়গাটায় আমি যাচ্ছি কিনা, রাইট মানুষটার কাছে যাচ্ছি কিনা, রাইট ইকুইপমেন্টগুলো আছে কিনা, না আবার হিতে বিপরীত হয়ে যায়, অনেকের ক্ষেত্রে আবার ব্যথা বেড়েও যায়। সো আমি মেডিক্স সিগনেচার ক্লিনিকের কথা যদি জিজ্ঞেস করি, সেক্ষেত্রে কতটুকু অ্যাসিওরেন্স আপনি দিতে পারছেন? আমরা মেডিক্স ফিজিওথেরাপি অথবা মেডিক্স সিগনেচার ক্লিনিকের আওতায় যারা বিশেষজ্ঞরা ওখানে প্র্যাকটিস করতেছি, তো এখানে একটা কমপ্লিটলি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম হিসেবে আমরা ওখানে প্র্যাকটিস করি। তো এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি সরাসরি যদি একজন ফিজিওথেরাপিস্টের কাছেও কোনো সেন্টারে যান, তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা সেট করা একটু ডিফিকাল্ট। কিন্তু আপনি যখন এরকম একটা স্পেশালাইজড হসপিটালের আওতায় থাকবেন, আইদার এটা একটা মেকানিক্যাল পেনও হতে পারে or it can be pathological, স্যারে যেটা বললো যে হয়তো অ্যাক্সিডেন্ট করে একটা ডিস্কের সমস্যা হলো, অথবা আইদার এটা দেখা গেছে টিবি স্পাইন থাকতে পারে, অথবা ট্রান্সভার্স মাইলিটিস থাকতে পারে, এগুলোর কারণে প্যাথোলজিক্যাল প্রবলেম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা যদি উইদাউট ডায়াগনোসিস না হয় এবং যদি আপনি দেখা গেছে নিউপ্লাজম থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, বোন ক্যান্সার, বোন ম্যারো ক্যান্সার, সেই ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপি যদি দিয়ে ফেলেন কোনোভাবে, এই রেডিয়েশনগুলোতে কিন্তু আপনাকে লাইফ থ্রেটেনিং করে ফেলবে, নাম্বার ওয়ান। এরপরে আসেন যে মেকানিক্যাল যে কজগুলো, হ্যাঁ হতে পারে এই একটা বাচ্চা বা ইয়াং টিনেজার, সে লং টাইম ব্যাক ক্যারি করতে করতে তার পিঠে একটা ব্যথা হয়েছে। এখন আপনি যখন আসবেন একটা স্পেশালিস্টের কাছে আসবেন, সে প্রথমে আইডেন্টিফাই করবে আইদার এটা মাসেল পেন, না জয়েন্ট পেন, না অন্য কোনো ইস্যু আছে। ইট ক্যান বি অলসো ফ্র্যাকচার এনিওয়ার ইন দ্য ভার্টিব্রা বোন। সো এটা আইডেন্টিফাই না করে কিন্তু ফিজিওথেরাপি স্টার্ট করলে আসলে ডিফিকাল্ট।
একজন পার্সন জিম করলেও এই প্রবলেমগুলো হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে। তো এজন্য হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যখন এরকম একটা স্পেশালাইজড ক্লিনিকে আসবেন, আপনি একদম বিশেষজ্ঞ পরামর্শ দ্বারা আগে নিজে একটু আইডেন্টিফাই করবেন যে আপনার ডায়াগনোসিস হোয়াট ইজ। এখন এখানে আমাদের অর্থোপেডিক স্যাররা রয়েছেন, এখানে নিউরোলজিস্টরা রয়েছেন, নিউরোসার্জনরা রয়েছেন। এরা আপনাকে বেসিক একটা প্রথমে এক্সরে করলেই কিন্তু একটা ফাইন্ডিংস মোর দ্যান 80% ক্লিয়ার হওয়া যায় যে কোনো ফ্র্যাকচার আছে কি না, অথবা স্ট্রেস ফ্র্যাকচারও থাকতে পারে, অথবা জয়েন্টে যদি কোনো ডিস্কের সমস্যা থাকলে এটাও প্রাথমিকভাবে ওই জয়েন্ট গ্যাপগুলো দেখে একটা ধারণা করা যায়। আর ওই যে আপনার যেটা এনভায়রনমেন্টের কথা বললেন, কর্পোরেট এনভায়রনমেন্ট, তো সেই ক্ষেত্রে ওই কার্ভেচারটাও কিন্তু খুব ইজিলি দেখা যাচ্ছে যে কার্ভেচারটা চেঞ্জ হয়েছে কিনা। পরবর্তীতে একটা ট্রিটমেন্ট গাইডলাইন সেট করে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট করা পসিবল। আপনি যে বিষয়টা আসলে বলছেন সেটা হচ্ছে যে প্রথমত তো ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয়ত তার পূর্বের কেস হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে অন্য কোনো রোগ আছে কিনা বা অন্য কোনো প্রবলেমে তিনি ভুগছেন কিনা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার মনে হয় যে এই আলোচনা থেকে একটা বিষয় কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। বাজারে তেল পাওয়া যায়, কবিরাজি ওষুধ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার বডি বায়োমেকানিক্সটা আসলে কেমন এবং আপনার পূর্বের কোনো কেস হিস্ট্রি আছে কিনা সেগুলো না জেনে আপনি যদি এমনিতেই ফিজিওথেরাপি নেওয়া শুরু করেন, সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে আপনার কষ্টটাকে অনেক বেশি মাত্রায় বাড়াতে পারে। আজকে আমাদের ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের এই আয়োজন থেকে আমরা সেই বিষয়টাই বুঝতে পারলাম। দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।